ছোট ছোট ভাই বোন, তোমরা আশা করছি ভালো আছো। আমাদের 29 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আজ 30 তারিখ। আজ আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস নেব। তো দ্বিতীয় পরীক্ষার সিলেবাস অনুযায়ী যে কটা গল্প এবং কবিতা আছে, আমি সংক্ষিপ্ত পরিসরে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে খারাপ লাগছে যে আমাদের হয়তো কারো করোনা এখনো হয়নি, কিন্তু করোনার যে আক্রমণ, তাতে মানসিকভাবে কিন্তু আমরা সবাই আঘাতপ্রাপ্ত হয়েছি এবং এই আঘাতে কারো মনে নাই সুখ। তো সবচেয়ে আমার কোথায় বড় দুঃখ জানো? কবে দেখতে পাবো তোমাদের এই কচিকাঁচাদের সকলের আবার মুখ। যাই হোক, যে বইটা তোমাদের ক্লাসে পড়ানো হয়, এই যে দেখতে পাচ্ছ আমার সোনার বাংলা বইটা, এটা আমরা প্রথম সময় পরীক্ষার সিলেবাস কমপ্লিট করেছিলাম। এবার দ্বিতীয় সময়ের পরীক্ষার জন্য প্রথম সিলেবাসটা তো থাকবেই, তার সঙ্গে যেগুলো আমাদের যুক্ত করা হয়েছে দেখবে সূচিপত্রে পাঠ 7 সত্যি সত্যি শোনা, পাঠ 8 পর্যটন, এটা একটা কবিতা, পাঠ 9 হিংসুটি গদ্য বা গল্প, পাঠ 11 পান্তাবুড়ি, পাঠ 12 আরাম, এটা একটা কবিতা। তো মাঝখানে 10 পাঠ রয়েছে ও ভাই কোলা ব্যাং, এটা আমরা বাদ দিয়েছি। এই যে 5টি অধ্যায় আমরা নিয়েছি বেছে এই বাংলা বই থেকে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই দেখো বলছি পাঠ 7, এখানে লেখা আছে পাঠ 7, সূচিপত্রে যেভাবে আছে সেইভাবে পাঠ 7 নিয়ে আলোচনা করব। এই পাঠ 7-এ তোমাদের রয়েছে পাঠ 7, এখানে রয়েছে তোমাদের যে বিষয়টা, সেই গল্পটির নাম সত্যি সত্যি শোনা। সত্যি সত্যি শোনা। তো শোনা শোনা বলতে কিন্তু আমাদের একটা মনে খুব মূল্যবান জিনিসের কথা আসে। সোনা মূল্যবান ধাতু, সবাই গহনা পরে পড়ে। সোনা বলতেই আমাদের মনটা সোনার মতো হয়ে যায়, তাই না? তো যাই হোক, এটা লিখেছে কে, তার নামটা পরিষ্কার নেই, এখানে লেখা আছে একটা প্রচলিত গল্প। এই গল্পটি বিষয় হলো এক বৃদ্ধ কৃষক, সেই কৃষকের একটি ছেলে, সে খুব কুঁড়ে অলস যাকে বলে, আবার খুবই লোভী। যতটা অলস কুঁড়ে তার চেয়ে বেশি লোভী, পেতে চায় অনেক কিছুই, কিন্তু অলসতার কুঁড়েমির জন্য কিছুই পায় না। তা এইভাবে চলতে চলতে বৃদ্ধের একদিন বয়স হলো, বয়সের ভারে ভীষণ অসুখ হলো। গল্পটি পড়লে তোমরা ভালো করে দেখবে, আমি সংক্ষিপ্ত পরিসর বলে যাই। অসুখ হওয়ার পর যখন মুমূর্ষ অবস্থা উপলব্ধি করতে পারলো, সেই বৃদ্ধ কৃষক তার ওই অলস ছেলেকে ডেকে বলল, আমার তো মৃত্যুর সময় হয়ে এসেছে, তো এখন এই সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তখন ছেলেটি যেহেতু খুব লোভী ছিল, বলল, বাবা, তাহলে তোমার সারা জীবনের সঞ্চয় করা ধন সম্পত্তি, যে সোনা, এগুলো কোথায় রেখেছ? তখন সেই বুড়ো বাবা বুদ্ধি করে বলল যে এটা আমার যে সমস্ত জমি আছে সেই জমির নিচেই লুকোনো আছে। এই বলেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করল, মারা গেল। এবার ছেলেটি একেতে অলস, আর শুধু ভাবে, বাবা তো বলে গেল জমির নিচে সোনা লুকোনো আছে, কিন্তু কোথায় লুকোনো আছে সেটা তো বলে গেল না। তো তার যে স্ত্রী ছিল, ওই ছেলের বউ, খুব বুদ্ধিমতী, সে বলল, দেখো, বাবা যখন বলে গেছে ব্যাপারটা সত্যি, তাই তুমি সমস্ত জমি ঘুরে দেখো, একা তো পারবে না, লোকজন নিয়ে সাথে থেকে ঘুরে দেখো, কোথাও না কোথাও সোনা লুকোনো আছে। এইভাবে লোকজন নিয়ে যখন ঘোরাঘুরি হলো, তো কিছুই পাওয়া গেল না। সেই বুদ্ধিমতী বউটি তার বলল, জমি যখন ঘোরা হয়েছে, চাষের মতো হয়ে গেছে,
তাহলে আমি ভালো বীজ এনে দিই, ধানের বীজ এনে দিই, সেগুলো ছড়িয়ে দিলে অনেক ফসল হবে। সেই বইয়ের বুদ্ধিমতো সেই কাজটি করলো, খুব ভালো ফসল হলো, সেই ফসল বিক্রি করে অনেক টাকা পেল। তখন ছেলেটি বলল, না তুমি ঠিকই বলেছ, পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়, অলসতায় কিছুই পাওয়া যায় না। এই গল্পটি আমাদের যে মূল শিক্ষা দিচ্ছে সেটা হলো কি, আমরা একটা প্রবাদ শুনে থাকবো, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, আর পাপে আনে দুঃখ। তো পরিশ্রম না করলে কিন্তু উন্নতি করা যাবে না। এখানে যদিও সেই সোনা দানা দিয়ে বলা হয়েছে, জমির ফসলের কথা বলা হয়েছে, কিন্তু তোমরা তো শিক্ষার্থী, তোমাদের জমিটা কি লেখাপড়া, সেখান থেকে ভালো রেজাল্ট করে ভালো ফলাফল আনতে হবে। তাহলে কি সেটা তো আর অলসতা করে হবে না, পরিশ্রম করতে হবে। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন আমি করব, এই প্রতিজ্ঞা যদি থাকে তাহলে তুমি সেই তোমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার সোনার মতো দামি বস্তু বা তার চেয়ে দামি বস্তু একমাত্র লেখাপড়া করে একদম প্রথম শ্রেণীর শিক্ষার্থী হওয়া, ভালো রেজাল্ট করা, ক্লাসে ফার্স্ট হওয়া, এরকম একটা উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে যদি পরিশ্রম করো, অলসতা ত্যাগ করে, তাহলে তোমার সফলতা আসবে। এটাই এই গল্পটির এই পাঠ 7-এর যে মূল বিষয়, পাঠ 7-এর সত্যি সত্যি শোনা, এটার মূল বিষয়। তার সঙ্গে যে শব্দার্থগুলো রয়েছে, যেমন সোনা, সোনা অর্থ আমি কি বলতে পারি, একটা মূল্যবান ধাতু। এবার সত্যি সত্যি সোনা, এর মধ্যে সত্যি কথাটা আছে, এর একটা বিপরীত শব্দ আসতে পারে, এই যে এই শব্দটার একটা বিপরীত শব্দ আসতে পারে এখান থেকে, সত্যি, সত্যির বিপরীত কি, মিথ্যা, তাই না? আবার এই শব্দটি দিয়ে যদি আমরা একটা বাক্য গঠন করতে বলি এই শব্দটি দিয়ে, সেটাও হবে সত্যি। আমরা যদি সত্যি কথা বলি তাহলে সবার কাছে মান পাবো, এবং সর্বদা সত্যি কথা বলবে, এই সত্যিকে সত্য বলা যায়, সমার্থক শব্দ। তো এইগুলো সত্যি সত্যি শোনার গল্পের মূল কথা। এর সঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে, বিপরীত শব্দ রয়েছে, সমার্থক শব্দ রয়েছে, শূন্যস্থান পূরণ আছে, তারপর বর্ণ বিশ্লেষণ আছে, যতগুলো আছে অনুশীলনী পড়বে, হাতে কলমে লেখা আছে, সেখানে সবটাই তোমরা চেষ্টা করবে। যেগুলো নিয়ে সমস্যা হবে সেগুলো নোট করে রাখবে খাতায়, লকডাউন উঠলে, স্কুল খুললে, ক্লাসে সেগুলো সমাধান করে দেওয়া হবে। এবারে আমি আসবো এরপরেরটা, দেখো লেখা আছে পাঠ 8। পাঠ 8, এখানে রয়েছে একটা কবিতা, পর্যটন, কবিতাটির নাম পর্যটন, আর লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো এই যে পর্যটন কথা, পর্যটন অর্থাৎ ভ্রমণ, 8 পাঠে রয়েছে, পাঠ 8, এখানে রয়েছে পর্যটন, পর্যটন। এই পর্যটন শব্দের অর্থ ভ্রমণ। তো ভ্রমণ কখন করে মানুষ? এক জায়গায় থাকতে থাকতে যখন একঘেয়েমি এসে যায়, মনের একঘেয়েমি কাটানোর জন্য প্রথমে ভ্রমণে যায়। কিন্তু ভ্রমণে গেলে কি শেখা যায়? সেখানকার ভৌগোলিক পরিবেশ কেমন, সেখানকার সংস্কৃতি কেমন, ভাষা কেমন, সেখানকার সাহিত্য কেমন, আচার আচরণ কেমন সেই জায়গায় মানুষের, তারপরে সেইখানে যে যারা বসবাস করে তাদের পোশাক পরিচ্ছদ কেমন, বিভিন্ন কিছু জানা যায়। তো ভ্রমণ করলে এই সমস্ত বিষয়গুলো জানা যায়, শেখা যায়, তার সঙ্গে কি হয়, মনের উদারতা বাড়ে এবং তাদের সাথে যোগাযোগ স্থাপিত হয়। তো এই কবিতাটিতে, পর্যটন কবিতাটিতে বেশ কয়েকজন ভ্রমণে যাচ্ছে, কেউ মুম্বাসায় যাচ্ছে, কেউ বাদাখশান যাচ্ছে। এই বাদাখশান, মুম্বাসা কোথায় কোথায় ওখানে বিস্তারিত আছে, দেখে নেবে বইতে। তো এই কবি, এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এটা যিনি লিখেছেন, তো
তো তিনিও তাদেরকে দেখা দেখি যেতে চায়। আমাদের সমাজে যেমন অনেকেরই যাওয়া দেখে, কেউ শিলং যাচ্ছে, গ্যাংটক যাচ্ছে, মিরিক যাচ্ছে, পুরী যাচ্ছে, তাই না? কেউ থাইল্যান্ড যাচ্ছে, সুইজারল্যান্ড যাচ্ছে। তা আমরা তো যেতে পারছি না সবাই, কারো আর্থিক অনটন, বিভিন্ন সমস্যা আছে, তো ইচ্ছা তো করে। তাই কবি এই মুম্বাসায় বাদারসান যাওয়া দেখে নিজের যাওয়ার জন্য খুব মনে ইচ্ছা পোষণ হয়েছে। তখন সে দেখছে যে তার পকেটে মাত্র 1 টাকা আছে। এখানে কবিতার ভাষায় বলা হয়েছে একটি মাত্র একটি ছাড়া টঙ্কা নেই। টঙ্কা হচ্ছে টাকা, একটা মাত্র টাকা আছে। তো সে 1 টাকা নিয়ে আর কোথায় যাবে? বর্তমান যে বাজার, যে দ্রব্যমূল্য, যে গাড়ি ভাড়া, যানবাহনের ভাড়া, 1 টাকা নিয়ে কোথায় যাবে? তখন সে ভাবলো আমি যাব শ্যামবাজার, অর্থাৎ কলকাতার যে শ্যামবাজার পাশেই, তার বাড়ির পাশেই তিনি সেখানে যাবেন। এখন তোমরা ভাবতে পারো বাড়ির কাছে গিয়ে, এত কাছে গিয়ে কি দেখবে? সব জায়গায় দেখার আছে, শেখার আছে। শুধু নিজের কৌতূহল থাকা চাই, অনুসন্ধিৎসু মন থাকা চাই। তোমরা 4র্থ শ্রেণীতে গিয়ে পড়বে রবীন্দ্রনাথের লেখা, যে বহু দেশ ঘুরে, বহুদিন ধরে অনেক জায়গায় গিয়েছে। তিনি শেষে বলছে সব জায়গায় দেখেছি, শুধু আমার বাড়ির পাশে যে একটি ঘাসের উপরে শিশির বিন্দু, সেটাই চোখ মেলে দেখা হয় না, তার মধ্যে যে কি আনন্দ। এইগুলো ভ্রমণ কবিতাটি রয়েছে। এরপরে আমরা আসব পাঠ 9। সেখানে রয়েছে যে গল্পটি, সেটা হলো হিংসুটি। হিংসুটি সেটা হিংসুটি গল্প লিখেছে সুকুমার রায়। এই সুকুমার রায়ের পিতার নাম হলো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তার একটা বিখ্যাত লেখা আছে, অনেক লিখেছেন, খুব নাম করা গোপীগাইন, বাঘাবাইন চলচ্চিত্র আছে, তোমরা সময় সুযোগ হলে কোনোদিন দেখবে। এই সুকুমার রায় লিখলেন হিংসুটি। এটা তোমাদের রয়েছে পাঠ 9 38 পৃষ্ঠায় তোমাদের বইতে। তো এই 38 পৃষ্ঠায় যে হিংসুটিটা আছে, আমরা হিংসা শব্দটা কিন্তু ভালো মনে করি না, তাই না? হিংসা শব্দটা আমরা কখনোই ভালো মনে করি না। তো এই হিংসুটিতে দেখা যাবে যে দুটো বোনের চরিত্র রয়েছে। সেখানে তার মামার আছে, মায়ের আছে, তার সঙ্গে একটা পুতুলের আছে। তো হিংসা করা যে ভালো নয়, সেটাই এখানে আমাদের একদম মনে প্রাণে গেঁথে দেওয়ার জন্য এই গল্পটি তোমাদের এই পাঠ্যপুস্তকে সংকলিত হয়েছে, যাতে করে হিংসার ফলাফল যে তোমরা কোনোদিন কাউকে হিংসা না করো। তো এখানে রয়েছে বড় বোন, ছোট বোন, দুটো বোন। বড় বোন খুব ভালো, লেখাপড়ায় ভালো, প্রাইজ পায়, পুরস্কার পায়, কিন্তু ছোট বোনটি তেমন নয়, শুধু হিংসা করে। তো একদিন মামা দোকান থেকে দুটো রসমালাই নিয়ে এসছে, রসমুন্ডি, অর্থাৎ এক ধরনের মিষ্টি। তা দোকানদার তো সব সমান আকারেরই বানাবে, আমরা যখন মিষ্টি কিনি একই দামের মিষ্টি, একই সাইজের হয়। তো দুটো নিয়ে এসেছে, তো দুই বোনকে দিয়েছে। দুই বোনেই বেশ হাতে ধরে খাবে। এমন সময় ওই হিংসুটি ছোট বোনটা বলছে রান্না করে, ওর রসমুন্ডিটা বড়। তখন বোনটার কিছুটা খাওয়া হয়েছে, আর ওরটা খাইনি। তো বোনটা বললো ঠিক আছে, আমারটাও তোমাকেই দিলাম, বাকিটুকুনো দিয়ে দিল, অথচ নিজেরটাই খেতে পারলো না। এমনই একদিন একটা পুতুল ওই ছোট বোনের জন্য এনেছে। তো দুই বোনের মা বাক্সে তুলে রেখেছে। তো ছোট বোনটা কোনো কাজে গিয়ে বাক্সটি খুলেছে, খুলে দেখে একটা খুব সুন্দর পুতুল। তো ও ভাবছে যে এই কচি কচি মুখ আর কোঁকড়ানো চুল, লাল জুতো পায়ে, লাল জামা গায়ে, এত সুন্দর পুতুল মামা নিশ্চয় দিদির জন্য এনেছে, এনে আবার আমাকে না দেখিয়ে গোপনে রেখেছে। ঠিক আছে, এবার রাগে ক্ষোভে ফেটে গিয়ে সেই পুতুলটা বের করে তাকে লাঠি পেটা করে দুমড়ে মুচড়ে পা দিয়ে পিষে একদম নষ্ট করে দিয়েছে। ঠিক নষ্ট যখন করে দিয়েছে, ওই মুহূর্তেই তার মামা এসেছে। এসে হিংসুটিকে যখন ডেকেছে, ডেকে কাছে গিয়েছে, বলছে দেখেছিস তোর জন্য কি এনেছি? বলছে না তো। বলছে তোমার মায়ের কাছে যে শোনো। তো মাকে গিয়ে বলছে মা, আমার জন্য কি এনেছে?
বলছে খুব ভালো জিনিস এনেছে, বাক্সে রাখা আছে। বলছে সেটা কি পুতুল? তার কচি কচি হাত পা, লাল লাল ঠোঁট, কোঁকড়ানো চুল, লাল জুতো পায়ে। তখন বলছে, মা বলছে তুমি দেখেছো নাকি? আর মুখে কথা নেই। ও তো বুঝতে পেরেছিল দিদির জন্য এনেছে। যখন বুঝতে পারলো আমার জন্যই এনেছিল, তখন ও আর কি বলবে? হিংসার পরিণাম এরকম হয়, নিজের জিনিসকে নিজেই ক্ষতি করে শেষে আর কোনো কিছু বলার থাকে না। সেখান থেকে শেষে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। তাই লেখক বলল, এরপরেও যদি তার শিক্ষা না হয় যে হিংসা করলে কত ক্ষতি, শিক্ষা না হয়, তাহলে আর কোনোভাবেই শেখানো সম্ভব নয়। তাই এই গল্পের মূল সুর হলো, আমরা কারো প্রতি হিংসা করব না, হিংসা করব না, বরং সহযোগিতা করব। এই হলো হিংসুটি গল্পের মূল সুর, মূল কথা। এবার আমরা আসবো তার পরবর্তী যে পার্ট রয়েছে, ওটা বাঘ, উবাই, কুলা, ব্যাং। এবার আসবো পান্তা বুড়ি। পান্তা বুড়ি পার্ট 9, 10, 11। এটাতে আছে পান্তা বুড়ি। পান্তা বুড়ি এটাও খুব ভালো গল্প, মজাদার গল্প। তো এখানে খুব সুন্দর একটা উপদেশ রয়েছে এই গল্পের মধ্যে, যে যার যতটুকু শক্তি আছে সে তাই দিয়ে যদি কোনো দুস্থ ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করে, তাহলে তাকে রক্ষা করা যেতে পারে। আমাদের সমাজে এখন যেরকম, ধরো যারা একটু ধনী শিল্পপতি আছে, মালিক শ্রেণীর আছে, জমিদার শ্রেণীর আছে, তারা যদি অসহায়দের সহযোগিতা করে, দুর্বলদের সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে। এরকম করোনা আক্রান্তের সময়ে, লকডাউনের সময়ে। তদ্রূপ এই গল্পটাই আছে যে পান্তা বুড়ি যোগীন্দ্রনাথ সরকারের লেখা। উনি দেখিয়েছেন যে একটা বুড়ি প্রতিদিনই পান্তা ভাত খায়। তো পান্তা ভাত কি তোমরা কি অবশ্যই খেয়েছো, কিন্তু আমরা খেলেও সচরাচর বলি না, তাই না? পান্তা ভাত কিন্তু রান্না হয় না, আগে গরম ভাত রান্না হয়, খাওয়ার পরে বেঁচে গেলে অনেকে জল দিয়ে রাখে, পরবর্তীতে সেটা খেলে তাকে বলে পান্তা ভাত। এতে কোনো ক্ষতি নেই। আমি তো অনেক খেয়েছি, আশা করি তোমরাও খেয়েছো, না হলে বলবে বাড়িতে। তো পান্তা ভাত, তো ওই এত পান্তা ভাত খেত যে বুড়িটার নামই হয়ে গেল পান্তা বুড়ি। কেমন, আমি এখানে শিক্ষকতা করি, মাস্টারি করি, রাস্তা দিয়ে গেলে কেউ বলে ওই যে মাস্টার যাচ্ছে, এই মাস্টার শুনে যান। কেউ হয়তো ব্যবসা করে, ব্যবসায়ী, দোকান করে, দোকানি, দেখা গেল মুদি দোকান করে, ওকে নাম বাদ দিয়ে, দোকানি বাদ দিয়ে মুদি বলেই ডাকে। তো এরকম ওই পান্তা ভাত বেশি খায়, তাই পান্তা বুড়ি নাম হয়েছে। কিন্তু আসল ওর নাম আছে, সেটা এখানে প্রকাশ করেনি, কারণ কারো নাম বলে সে যদি দুঃখিত হয়, সেই জন্য পান্তা বুড়ি নামটা দিয়ে করেছে। তো পান্তা বুড়ি দেখো, একেতে দুর্বল, বয়স্ক, সে অভাবে হোক আর অভাব ছাড়া হোক পান্তা ভাত খায়। সেখানেও এক চোর হস্তক্ষেপ করে, প্রতিদিন তার পান্তা ভাত খেয়ে যায়। তখন সে বিরক্ত হয়ে গেল একদিন, যে আমার পান্তা ভাত প্রতিদিনই খেয়ে যায়, তাহলে আমি কি খাবো? এই মনে করে সে গেল কোথায়? সে রাজার কাছে নালিশ জানাতে গেল। এটা 47 পৃষ্ঠায় পেয়ে যাবে এই গল্পটি। রাজার কাছে নালিশ জানাতে গেল। এই যে দেখো পান্তা বুড়ি, বয়স্ক মহিলা, রাজার কাছে যখন নালিশ জানাতে গেল, তখন পথে তার সঙ্গে কুমির, ছুরি, ছুঁচ, বেল, শিঙি মাছ এইগুলোর সঙ্গে দেখা হয়েছিল। একটু বাদে বাদে যায় আর দেখা হয়। প্রথমেই দেখা হয়েছিল বেলের সঙ্গে। প্রত্যেকেই জিজ্ঞাসা করেছিল, ও বুড়ি তুমি যাও কোথায়? তখন বুড়ি বলেছিল, আমি রাজার কাছে যাই। কেন? আমার পান্তা ভাত চোরে খেয়ে যায়, এই নালিশ করতে। তো এইভাবে বেল, তারপর মাছ, শিঙি মাছ, সূঁচ, ছুরি, এরপর কুমির, সবার সঙ্গেই দেখা হলো। আর সবাই একটাই প্রশ্ন করলো, কোথায় যাও? উত্তরে সে একটাই কথা বললো, রাজার বাড়ি নালিশ করতে। বললো ঠিক আছে, যাওয়ার সময় আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেও।
তো রাজার বাড়ি যখন গেল, রাজাকে পেল না, রাজা হয়তো শিকারে গেছে বা বিশেষ কাজে গেছে। ফিরে আসছে মন খারাপ করে যে আমি একা মানুষ, আমার পান্তা ভাত একমাত্র সম্বল, সেটাও খেয়ে নিচ্ছে চড়ে, এখন আমি কি করি? তো ফিরে আসার সময় বুড়ি কি করলো, যত্ন করে সেই বেল, শিঙি মাছ, ছুরি, সূঁচ, কুমির সবাইকে যত্ন করে নিয়ে এলো। নিয়ে আসার পরে বেল বলল আমাকে উনুনের মধ্যে রাখবে, শিঙি মাছ বলল আমাকে পান্তা ভাতের হাঁড়িতে রাখবে, আর সূঁচ বলল আমাকে দেওয়ালে রাখবে, ছুরিটা বলল আমাকে ঘাসের মধ্যে রাখবে, কুমির বলল আমাকে পুকুরের মধ্যে রাখবে। এইভাবে তাদের কথা অনুযায়ী রেখে দিল। রাত্রিতে যখন ঘুমিয়েছে বুড়ি, ঠিক চোর এসেছে। যখনই পান্তা ভাতের হাঁড়িতে হাত দিয়েছে, আর ওর মধ্যে শিঙি মাছ ছিল, শিঙি মাছ খেয়েছে তো সবাই, খুব দাম, এখন ওর কাঁটায় খুব বিষ, সেই কাঁটা দিয়েছে হাতে, আর হাত বাপরে মারে করে একদম টেনে নিয়েছে। যখন টেনে নিয়েছে চিৎকার দিয়েছে, দিয়ে হাতে খুব যন্ত্রণা করছে, তাই হাতটা মানে সেক দেওয়ার জন্য, গরম তাপ দেওয়ার জন্য উনুনের কাছে গেছে। যখনই উনুনের কাছে গেছে আর বেলটা ফেটে একদম চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, তখন ওখান থেকে উঠে এসে তাড়াতাড়ি করে দেওয়ালে যখন হাত মুছতে গেছে, জল বুঝতে গেছে, ওই সূঁচ রাখা ছিল সেটা হাতে বেঁধে গেছে। এবার রক্তপাত হচ্ছে, ওই রক্ত আর ওই ছাই ভস্য যে মুখে টুকে লেগে গেছে, ওগুলো ধোয়ার জন্য এবার যাচ্ছে পুকুরে। যখনই পুকুরে গেছে তখনই কুমির তাকে একদম হা করে ধরে নিয়েছে। কুমির তোমরা সোজাসুজি না দেখলেও ছবি থেকে দেখেছো, ওর মুখটা এরকম লম্বা আর দাঁতগুলো করাতের মতো এইরকম আটকে যায়। কুমিরকে ধরে, তো কুমির ধরে চোরটাকে ধরেছে, যখন চিৎকার করছে ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি, বুড়ি তো উঠে এসেছে আর চিৎকার করছে, তখন পাড়ার সবাই ছুটে এসেছে, এসে চোরকে ধরে তো বেধড়ক মারধর করেছে। সে যে কি যে শাস্তি দিল তার বলা যায় না। তারপর রাজার বাড়িতে নিয়ে গেল, রাজা আবার শাস্তি দিল, সেই থেকে চোর ভালো হয়ে গেল, আর এই শাস্তি দেখে অন্য চোরেরাও ভালো হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারি যে চুরি করা ভালো নয়। আর ওই বুড়িকে দেখো কিভাবে তারা সাধারণ বস্তুর মাধ্যমে লেখক বুঝিয়ে দিয়েছে যে তারা দুর্বল হলেও সবাই একসাথে পর্যায়ক্রমে সহযোগিতা করে বুড়িকে রক্ষা করলো, চোরকে ধরে দিল। তাই আমরা যদি একসাথে সবাই মিলে একত্রে একতাবদ্ধ হয়ে থাকি, অনেক কঠিন কাজটাও আমাদের সহজ হয়ে যাবে। এটাই এই গল্পের মূল কথা ছিল। তো বাড়িতে আরো বিস্তারিত পড়বে, ভালো করে বুঝতে পারবে। আমি সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি। এরপর আসছে পার্ট 12, আরাম। 12 পার্ট। কবিতাটি আরাম। আরাম কথার অর্থ কি? আয়েশ, স্বস্তি, তাই না? আরাম হলো স্বস্তি। আরাম, এটা একটা কবিতা লিখেছে শঙ্খ ঘোষ, খুব ভালো কবিতা। এই কবিতাটি তোমরা পেয়ে যাবে 52 পৃষ্ঠায়। এই পর্যন্ত আমরা বাংলার গল্পগুলো নিয়েছি দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। তো প্রতিদিন তো ক্লাস নিলে সম্ভব না, আরও সবাই আছে অন্যান্য ক্লাসে, এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা এগিয়ে চলেছি, যাতে করে গৃহবন্দী শিক্ষার্থী আর গৃহবন্দী শিক্ষক তাদের যোগাযোগ হয় এবং এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো তোমরা যখন দেখবে তাও আমার মুখটা দেখতে পাবে, কিন্তু আমি যে কতদিনে তোমাদের ওই হাসি মুখটা দেখতে পাবো সেটাই আমার এখন চিন্তা। যাই হোক, আরাম কবিতাটি বর্তমান সমাজের সঙ্গে খুব মিল তাল রয়েছে। শঙ্খ ঘোষ বড় মাপের একজন কবি, তো কত আগে লিখে গেছে দেখো, সেটা এখন বাস্তব। সাম্প্রদায়িকতার যে মূল সুর, তাদের যে একতা করার একটা পন্থা, সেটাই এই কবিতার মধ্যে উনি প্রকাশ করেছেন। 52 পৃষ্ঠায় কবিতাটা আছে, আমি একটু পড়ে শোনাই তোমাদের। এই যে কবিতাটা দেখো, একটা শিশু হাত ধরে, তার একদিকে মন্দির একদিকে মসজিদ, দুটো হাতেই দুটো জিনিস দেখিয়েছে। বলছে, ঘুম ভেঙে দেখি আজ পাখিদের পূজনে, অর্থাৎ পাখিদের ডাকে, বাবা আছে মাও আছে দুপাশে দুজনে, ওই ঘরে ঘুম ঘরে জিজি আছে বেঘরে। জিজি অর্থাৎ দিদি, ছোট বাচ্চা ভালো করে বলতে পারছে না দিদি, তাই
পুতুলেরা কুংটাং নেচে ওঠে ঘরে। তো পুতুলেরা কেমন করে নাচে, এটা কবির ভাবনা, কল্পনা। এই যেগুলো দেখলে ছোটরা খুব খুশি হবে। শেষ পংক্তিটা এত দামি, তা বলার অপেক্ষা রাখে না। দেখো লিখেছে, একদিকে আজান আর ওই দিকে, এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজ কি আরাম। এদিকে আজান অর্থাৎ একদিকে আজান হচ্ছে, এই যে মসজিদ, আজান হচ্ছে মন্দির। ওদিকে শিয়ারাম অর্থাৎ শিয়ারাম কি, সীতারাম, সীতারামের ভজন হচ্ছে। একদিকে আল্লাহু আকবার বলে আজান হচ্ছে, দুটোই শুনতে পাচ্ছে, পাখিদের কলকাকলি ডাক শুনতে পাচ্ছে। এইভাবে বলছে, আহ আজ কি আরাম, অর্থাৎ সবার মিল আছে, কেউ কারো বাধার সৃষ্টি করছে না, বিভেদের সৃষ্টি করছে না, যে যার ধর্ম মেনে চলেছে। কেউ ইসলাম ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, কেউ সনাতন ধর্ম, যার যেটা চায় সে মেনে চলেছে। তো কেউ কারো বাধার সৃষ্টি করছে না, মিলের মধ্যে আছে, শুধু ভাষার তফাৎ। কেউ আল্লাহ বলছে, কেউ ঈশ্বর বলছে, ভগবান বলছে, কেউ গড বলছে। এই ভাষার ব্যবধান, নইলে আমাদের আরাধনার বস্তু, আমাদের স্বার্থ সাধনার বস্তু কিন্তু একজন। কিরকম, একটা জিনিসের বিভিন্ন নাম হয়। যেমন যদি আমার কাছে কেউ এসে বলে যে দাদা এক গ্লাস জল দিন, আমি জল দেব। আবার পরবর্তীতে কিছুক্ষণ পরে একজন এসে যদি বলে দাদা আমাকে এক গ্লাস পানি দিন, তবুও ওই জলটাই দেব। আবার যদি কেউ এসে বলে যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তবুও আমি জলটাই দেবো। তেমন ঈশ্বর, গড, আল্লাহ, ভগবান একজনই, শুধু ডাকার ভাষা আলাদা। যেমন ধরো এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখানে কিন্তু সম্ভব সেই সুরেই মিলিয়েছে যে একদিকে আজান আর অন্যদিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজ কি আরাম। যদি এরকম মিল তাল থাকে, মিল মহব্বত থাকে, আন্তরিকতা